2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ইতিহাসে কোন কোন 8 নাম্বারগুলি 2025 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলি কিন্তু আমি উত্তর সমেত আলোচনা এর আগেও করেছি। অনেকগুলো কোশ্চেন আলোচনা করেছি, যেমন ধরো নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো, সাঁওতাল বিদ্রোহের কারণ এবং তার গুরুত্ব আলোচনা করো। আলোচনা করেছি 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। আলোচনা করেছি এর আগে ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান আলোচনা করো। এই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমি আলোচনা করেছি। যারা ভিডিওগুলি দেখনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও। আজকে তোমাদের সামনে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো, বা এই কোশ্চেনটা আরেকভাবে ঘুরিয়ে দিতে পারে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ কীরূপ ছিল তা আলোচনা করো। তো যাই হোক, এই কোশ্চেনটি আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, যারা এই ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে কিন্তু ফিরে যাই। 2025 সালে যে কোশ্চেনটি আসার খুবই সম্ভাবনা প্রবল, এবং কি এই টেস্ট আসছে, টেস্টেও কিন্তু এটা আসতে পারে। সেই জন্য এই কোশ্চেনটি কিন্তু খুব ভালো করে করবে। সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ কীরূপ ছিল, বা ছাত্র সমাজের ভূমিকা কী ছিল তা আলোচনা করো। দেখো, প্রথমে ভূমিকা কি দেবে, ভূমিকা দিয়ে লিখবে 20 শতকে জাতীয় আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের দুটি ধারা ছিল, যথা 1 নম্বর দিয়ে লিখবে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন, এবং 2 নম্বর দিয়ে লিখবে বিপ্লবী ছাত্র আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্র যুবকদের মধ্যে সংগ্রামী বিপ্লববাদের আদর্শ প্রচারিত হয়। বিপ্লবী অরবিন্দ ঘোষ তরুণ ছাত্র সমাজকে বিপ্লববাদে দীক্ষিত করেন। বাংলার বিপ্লবীরা গুপ্ত হত্যায় লিপ্ত হন। এটা ভূমিকা দিয়ে এইটুকুই লিখবে। এরপর দেখো একটা হেডিং দাও, সশস্ত্র বিপ্লবী আন্দোলন। ভারতের জাতীয় আন্দোলনে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের উল্লেখযোগ্য দিকগুলি হলো, এটা দিলে এবার ধরো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর কিন্তু কতগুলো পয়েন্ট দিতে হবে। যেমন 1 নম্বর যে পয়েন্টটা দেবে সেটা লিখবে কিংসফোর্ডকে হত্যার চেষ্টা। মুজফ্ফরপুরে অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টার অপরাধে ওই একই ঘটনায় প্রফুল্ল চাকিকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন। এই ঘটনার সঙ্গে যুক্ত ক্ষুদিরামও ধরা পড়েন ও ক্ষুদিরামের ফাঁসি হয়। এই 2 তরুণ ছাত্রের আত্মত্যাগ ভারতবাসীর মনে দেশপ্রেমের বন্যা বইয়ে দেয়। 2 নম্বর পয়েন্টে কি লিখবে দেখো, আলিপুর ষড়যন্ত্র মামলা। এই পয়েন্টে লিখবে এছাড়া এই সময় আলিপুর ষড়যন্ত্র মামলা, যেটা 1908 খ্রিস্টাব্দে, বহু বিপ্লবীকে সারা জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এদের মধ্যে অনেকেই ছিল ছাত্র। 3 নম্বর যে পয়েন্টটা লিখবে সেটা হচ্ছে প্রাক আইন অমান্য পর্বে বিপ্লবী আন্দোলন। দেখো এই পয়েন্টে কি লিখবে, আইন অমান্য আন্দোলন শুরু হওয়ার আগে ছাত্র সমাজ সক্রিয় জাতীয়তাবাদী কার্যকলাপে লিপ্ত হয়। 1928 খ্রিস্টাব্দে কলকাতার জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে স্বেচ্ছাসেবক বাহিনীর অধিনায়ক ছিলেন সুভাষচন্দ্র বসু। তার 2 ঘনিষ্ঠ স্বেচ্ছাসেবক ছিলেন বঙ্গবাসী কলেজের 2 জন ছাত্র যতীন দাস ও প্রমোদ ঘোষাল। যতীন দাস ছিলেন বঙ্গবাসী সমাজ কলেজের ছাত্র সংসদের সভাপতি, প্রমোদ ঘোষাল ছিলেন সম্পাদক। যতীন দাস সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করে কারাদণ্ডে দণ্ডিত হন। এরপর 4 নম্বর পয়েন্টে লিখবে দেখো লাহোর ষড়যন্ত্র মামলা। এটা সম্পর্কে কি লিখবে দেখো, পাঞ্জাবের বিপ্লবী ভগৎ সিং লালা লাজপত রায়ের হত্যাকারী পুলিশ কমিশনার সার্ডেন্সকে গুলি করেন 17 ডিসেম্বর 1928 খ্রিস্টাব্দে। সান্ডার্সের হত্যার ফলে পুলিশ জনসাধারণের উপর নির্যাতন চালায়। সরকারকে সতর্ক করার উদ্দেশ্যে 1929
8ই এপ্রিল ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দিল্লির সংসদ ভবনে বোমা নিক্ষেপ করেন। 1929 খ্রিস্টাব্দে এই বিপ্লবীদের বিরুদ্ধে সরকার লাহোর ষড়যন্ত্র মামলা শুরু করেন। ধৃত বিপ্লবীদের বেশিরভাগই ছিলেন ছাত্র সমাজের প্রতিনিধি। আর 5 নম্বর যে পয়েন্টটা দেবে সেটা হচ্ছে অলিন্দ যুদ্ধ। 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর বিনয় বসু তার দুই বিপ্লবী বন্ধু বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের সঙ্গে কলকাতায় রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন। এরপর তারা কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেলকে হত্যা করেন ও এক ইংরেজ কর্মচারীকে আহত করেন। এই ঘটনার সঙ্গে সঙ্গে ব্রিটিশ পুলিশ 3 জনকে ঘিরে ফেললে রাইটার্স বিল্ডিংয়ের বারান্দা বা অলিন্দে অসম যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। লাস্ট একটা পয়েন্ট দেবে সেটা হচ্ছে বীণা দাস। এইখানে কি লিখবে দেখো, কলেজ ছাত্রী বীণা দাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের সময় সেনেট হলে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার জন্য গুলি করেন। জ্যাকসন অল্পের জন্য বেঁচে যান এবং জ্যাকসনকে হত্যার প্রচেষ্টার অভিযোগে বীণা দাসের 9 বছর সশ্রম কারাদণ্ড হয়। এইভাবে বীণা দাস বিপ্লবী মর্যাদা লাভ করেন ও এই কারণে স্মরণীয় হয়ে আছেন। তাহলে এইখানে 1 থেকে 6টা পয়েন্ট দিলে, এগুলো লিখলে এবার পর্যালোচনা লিখবে। দেখো, পর্যালোচনায় লিখবে ছাত্রদের বৈপ্লবিক আন্দোলন সম্পর্কে বিতর্ক রয়েছে। প্রথমত কি না, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন ছিল নিরাপদ ও শান্তিপূর্ণ আন্দোলন। বিপ্লবী নেতারা বিপ্লবকে সার্থক করতে অল্প বয়সী ভাবাবেগে পূর্ণ ছাত্রদের ব্যবহার করেছিলেন। দ্বিতীয়ত, ছাত্রদের দ্বারা পরিচালিত বৈপ্লবিক আন্দোলন সমগ্র ছাত্র সমাজের দ্বারা সমর্থিত হয়নি। তারপর লিখবে বৈপ্লবিক উপরন্তু এই আন্দোলন ছিল একটা শহর কেন্দ্রিক। তৃতীয়ত লিখবে ছাত্রদের বৈপ্লবিক আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল না, তা ছিল নির্দেশিত ও যুব নেতাদের দ্বারা আরোপিত। এই কারণে ছাত্রদের বৈপ্লবিক আন্দোলন জাতীয় আন্দোলনকে পরিপুষ্ট করলেও সমাজে জনপ্রিয় হয়ে ওঠেনি। এই কোশ্চেনটা এইখানেই শেষ হবে। তো এই যে কোশ্চেন বললাম, যে পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্ট দ্বারা উত্তরগুলো তোমরা লেখার চেষ্টা করবে। এবং ইতিহাসের এটা হচ্ছে 8 নম্বর কোশ্চেন। পয়েন্ট দিয়ে যদি তোমরা লেখো এবং অল্প সঠিক তথ্য দিয়ে যদি লেখো তাহলে কিন্তু নাম্বার অবশ্যই পাবে। যে অনেক গাদা গাদা করে লিখতে হবে অথচ সেখানে দেখা গেলো তোমার বিষয়বস্তু কোনো ঠিক নেই, সেখানে কিন্তু নাম্বার পাওয়া যায় না। তুমি পয়েন্ট দিয়ে লিখবে এবং সঠিক তথ্যটা দেখবে নাম্বার পাবে। তাহলে বোঝা গেল যে 2025 সালে এই কোশ্চেনটি সশস্ত্র বিপ্লব আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ কীরূপ ছিল বা ছাত্র সমাজের ভূমিকা কেমন ছিল, তা আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু করবে। তোমরা জানো এখন রিসেন্ট আরজি কলেজে যে ঘটনা ঘটেছে, এই যে ছাত্র সমাজের যে আন্দোলন, একটা বিশাল একটা আন্দোলন দেখা দিয়েছে, সেটার সঙ্গে একটা মোটামুটি এই কোশ্চেনটার একটা করো। ছাত্র সমাজের যে ভূমিকা আমরা তো দেখতেই পাচ্ছি কীভাবে আন্দোলন হচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো এই সশস্ত্র বিপ্লব আন্দোলনের ছাত্র সমাজের যে ভূমিকা এইটা কিন্তু করো, কারণ এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসার একটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি একটুকু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে লাইক করে দিও এবং তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।